আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে বলছি। আজকে আমি ইন্ডিয়াতে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হাসপাতাল মর্গকেন্দ্রিক ঘটনা অনেক পছন্দ করে, এই জন্য ভাবলাম আমার জানা এই ঘটনাটি আপনাদের সবার সাথে শেয়ার করি। ঘটনাটি ঘটেছিল 2015 সালের। আমার এক পরিচিত লোক তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছিল। বলে রাখা ভালো, ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিল এবং ওই ব্যক্তিও গুরুতর অসুস্থ ছিলেন। তার ছেলের বয়স 15-16 বছর। তো তিনিও খুব গুরুতর অসুস্থ হওয়ায় তারা ভ্যালোরে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। আমার অনেক পরিচিত জন ইন্ডিয়াতে থাকার সুবাদে উনি আমার সাথে যোগাযোগ করে অনেকের পরিচয় পরিচিতি নিয়েই ওখানে গিয়েছিলেন। তো দুঃখের ব্যাপার হচ্ছে, উনি ইন্ডিয়াতে একটা স্বনামধন্য হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওনার কিডনি রোগ ছিল। উনি 25 দিন ওই হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েই 25 দিনের দিনই তিনি মৃত্যুবরণ করেন। যেহেতু ওনার স্ত্রী ছিল না আর সাথে ওনার ছেলে ছিল, ওনার আসলে বাংলাদেশে তেমন কোনো রিলেটিভ ছিল না যে ওখানে যোগাযোগ করবে বা পুরো প্রক্রিয়াটি ম্যানেজ করবে এরকম। তো যখন তার ছেলেটির বাবা মারা যায়, ছেলেটি অনেকটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। যদিও এর আগে সে বাবার সাথে 4 থেকে 5 বার ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন, কিন্তু ভ্যালোরে এবারই তারা প্রথম। সো ওখানকার রাস্তাঘাট, কথাবার্তা, মানুষের সাথে এই জিনিসগুলো তার তেমন পরিচিতি ছিল না। তো বাবার চিকিৎসার জন্য অনেক জিনিস তাকে কিনতে গেলেও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, কারণ সে ওখানকার ভাষা ঠিকভাবে জানে না। এমন অবস্থায় তার বাবা যখন মারা যায়, সে চরম হতাশার মধ্যে পড়ে এবং বুঝতে পারে না সে কি করবে। একে তো সে একটা বড় শোক, একটা ধাক্কার মধ্যে পড়েছে, তার বয়স অনেক কম, তারপরেও সে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গা। বুঝে দেখুন রাসেল ভাই, এমন পরিস্থিতিতে যদি মানুষ পড়ে, তখন তার আসলে মাথা কোন দিকে কাজ করবে আর করবে না, এটি কিন্তু আসলে ভাবা সত্যিই কঠিন। তো প্রথম দিন যেদিন তার বাবা মারা যায়, বলে রাখা ভালো, তার বাবা মারা যায় রাত 11:50-55 দিকে। তো হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ফর্মালিটি থাকে, সেই ফর্মালিটি গুলো ফিল আপ করে তার বাবার লাশ ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু ছেলেটি আসলে বাংলাদেশ থেকে যাওয়ায় আর তার বয়স কম হয়, সে অনেক কাকুতি মিনতি করে তার বাবাকে সকাল পর্যন্ত হাসপাতালে রাখার জন্য। কিন্তু আসলে হাসপাতালের একটা নিয়ম থাকে রাসেল ভাই, যে মৃত মানুষকে তারা সাধারণ কেবিনে রাখে না। তো ওই ব্যক্তিকে লাশ ঘরের সামনে একটা ছোট ঘর মতো আছে, আমি বিবরণে যতটুকু জেনেছি ঘরটি বেশ ছোট, সেখানে মোট 6টা লাশ রাখা ছিল। অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ওই লাশগুলোকে ওই ঘরে রাখা হয়, যারা দেখা গেল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে নিয়ে যাবে লাশগুলো, সেরকম লোকেদের ক্ষেত্রে ওই লাশগুলো ওখানে রাখা হয়। তো সেরকম একটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখান থেকে একটু বিবরণে আমি বলি আসল ভাই, সে যে আমাকে যেভাবে বলেছে, সেই ঘরটা থেকে আপনাকে বাইরে বের হতে গেলে মিনিমাম আপনাকে 100 পা সামনে যাওয়া লাগবে। সেখানে একটি ক্রপসিক্যাল গেট আছে এবং সেখানে ক্রপসিক্যাল গেট গুলো আমরা যেমন হয় যে বাইরে থেকে ভিতর দেখা যায়, ফাঁকা 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 হয়, এরকম টাইপের ক্রপসিক্যাল গেট না। গেটটার মধ্যে টিনের দিয়ে ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে রাখা, যাতে বাইরে থেকে ভিতরে না দেখা যায়,
এইভাবে করা আর কি। তো ওই ছেলেটি তার বাবাকে, সে কোথায় থাকবে এটা বুঝতে পারে না প্রথম। তো সে অনেক বেশি কান্নাকাটি করায় বা বাবাকে জড়িয়ে ধরে থাকায় যখন ওয়ার্ড বয়রা ওই লাশটি ওখানে এনে রাখে, সে কোনোভাবেই ওখান থেকে যেতে চায় না। তখন ওখানকার ওয়ার্ড বয়রা তাকে অনেক নেওয়ার চেষ্টা করলেও পারে না। সে বলে, যাই হোক না কেন আমি আমার বাবার সাথেই থাকবো। আসলে তো রাসেল ভাই, যতই মারা যাক সে তার বাবাই। সে তখন ওই বাবার সাথে থাকার কথা জানায়। ওয়ার্ড বয়রা তাকে নিতে পারে না। তারা অনেক সময় ওয়ার্ড বয়রা বলে যে, তুমি তো ছোট মানুষ, এখানে ভয় পেতে পারো বা অন্য কোনো সমস্যা হতে পারে, যেহেতু প্রক্সিক্যাল গেটটা বাইরে থেকে লাগানো থাকে, সো তুমি এখানে থাকতে পারবে না, তুমি গেটের বাইরে এসে থাকো। কিন্তু সে কোনোভাবে রাজি হয় না। যা তার কাকুতি মিনতি শুনে এক পর্যায়ে গেটে ওখানে যে লোক থাকে উনি বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, তাহলে আমাদের গেটটা লক করা থাকবে না, গেটটা খোলা থাকবে। তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি যাতে দৌড় দিয়ে গেট থেকে বাইরে চলে আসতে পারো বা আমাদের ডাকতে পারো, যদি ভয় পাও আর কি। তো সেইভাবে কাজ হলো। রুমটার মধ্যে রাসেল ভাই একটা নেভি ব্লু কালারের একটা ডিম ভাল্ব দেওয়া, ডিম লাইট আমরা যেটা বলি রুমের মধ্যে লাগাই কম আলোতে, ওরকম একটি লাইট লাগানো। তো সে তার সারা রাতে কান্নাকাটি করেছে। রাত 2টা 3টা এমন সময়ে সে এক পর্যায়ে আর নিচে বসে থাকতে না পেরে সে হলো বাবার যে বেডটা, যেটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে, ওই স্ট্রেচারের পরে উঠেই বাবাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়ে। এক পর্যায়ে সে কিছু শব্দ শুনতে পায়। শব্দটি এমন হচ্ছে, ইঁদুর সাধারণত রুমের মধ্যে ঢুকলে যেমন হয় ক্যাচকুচ 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 করতে থাকে, একটা শব্দ করে ইঁদুরে, ওরকম শব্দ হচ্ছে। তো এখানে ইঁদুর ঢুকতেই পারে, আসলে রুমগুলো তো অত বেশি ভালো না, রুম ইঁদুর ঢুকতেই পারে। তো সে এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না এবং এক পর্যায়ে তার মনে হতে থাকে তার বাবা যেন বেঁচে আছে। কারণ সে যখন ওয়ার্ড বয়ের সাথে স্ট্রেচারে করে লাশটি নিয়ে আসছিল তখন বাবার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং অনেক সাদা হয়ে গিয়েছিল। তার বাবা অনেক ফর্সা লোক, একদম সাদা হয়ে গিয়েছিল। কিন্তু সে যখন বাবাকে জড়িয়ে ধরে শুয়ে আছে তখন তার মনে হচ্ছে তার বাবা বেঁচে আছে, জীবন্ত তিনি, কারণ তার শরীরে সে টেম্পারেচার ফিল করতে পারছিল। সে একটা মনের মধ্যে কেন জানি তার একটা সাহস তৈরি হয়ে গেল, সে বাবাকে খুব জড়িয়ে ধরেই ওখানে শুয়েছিল। এবার কিছু সময় পর থেকে আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। সে হঠাৎ ওই শব্দগুলো বেশি বেড়ে যাওয়ার কারণে সে একটু মুখ উঁচু করে দেখে কিছু লোক ওই রুমের মধ্যে ঢুকেছে। লোকগুলো একেবারে স্পষ্ট না, তারা কিছু কালো কাপড় পরা, কালো জ্যাকেট টাইপের পরা, এরকম কিছু লোক। এবং লোকগুলো হেঁটে হেঁটে কিছু লাশের পাশে যাচ্ছে, লাশের কিছু অংশ উঁচু করছে এবং তারা কিছু কাঁটা জিনিস এনেছে সাথে করে, সেইগুলো দিয়ে লাশের কিছু অংশ কোপ দিয়ে দিয়ে কাটছে। কেটে কেটে তারা একটা প্যাকেট মতো আনছে, ওই প্যাকেটের মধ্যে ভরছে। এই জিনিসগুলো দেখে উনি কিন্তু সে কিন্তু খুবই ভয় পেতে শুরু করে, কারণ সে তো এমন জিনিস কখনো দেখেনি। তারপরেও সে মনে করছে হয়তো এটা হাসপাতালের কোনো লোক হতে পারে, কারণ লাশ কেটে নিয়ে যাচ্ছে, এটা বাইরের লোক হবে এটা তো আসলে সে বুঝতে পারে না। কিন্তু এই ব্যাপারগুলো সে দেখছে, আবার মুখ লুকিয়ে পড়ছে যাতে তার এই জিনিসগুলো না দেখতে হয়। কিন্তু তার কাছাকাছি যখন ওই লোকগুলো চলে আসছে তখন পাশের একটা লাশকে যখন ওইভাবে হাত কাটছে, পা কাটছে বা শরীরের অন্য অংশ কেটে নিচ্ছে, তখন হঠাৎ সে দেখে পাশের সে একজন মহিলা। সে বলছে, আরে এই লোকের চোখ দুটো কত সুন্দর, বলেই সে দেখে আঙুল দিয়ে তার চোখটা টান দিয়ে তুলে ফেললো। এবং চোখটা যখন আঙুল দিয়ে টান দিয়ে তুলে ফেললো রাসেল ভাই, সে তো বয়স অনেক কম, সে দেখছে যে চোখের নিচে অনেকটা লম্বা ফিতার মতো অনেক কিছু একটা মাথার মধ্যে থেকে বের হয়ে আসলো এবং ওই মহিলা কিছু না বলে বলছে এটা অনেক সুস্বাদু হবে বলে মুখে ঢোকা দিল। এখন সে এই ব্যাপার দেখে এতটাই ভয় পেয়েছে যে আসলে কি বলবে কি বলবে না। আরো রাসেল ভাই আরো অবাক করার ব্যাপার হচ্ছে,
সে ওখানে কারোর সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে না কথা বা ভাষার কারণে। কিন্তু ওখানে যে লোকগুলো আছে সবাই তারা বাংলা ভাষাতে কথা বলছে। সে এটা দিকে খুবই ভয় পেয়েছে, কারণ এখানে তো হাসপাতালের লোক যদি হয় তাহলে তারা তো ওই ভাষায় কথা বলবে, তামিল ভাষা, হিন্দি ভাষা কিংবা ইংরেজি ভাষাতে, কিন্তু তারা কথা বলছে বাংলা ভাষাতে। এবং চোখ উঠায় সে গালের মধ্যে ঢুকায় সেটা খেয়ে খাচ্ছে, খুব বলছে হ্যাঁ খুব ভালো খেতে, এটা ভালো, ওইটা ভালো, এইভাবে নিচ্ছে। অনেকটা খাচ্ছে তারা, অনেকটা তারা প্যাকেটে ঢুকাচ্ছে। এখন এই পর্যায়ে একটা টুইস্ট আছে রাসেল ভাই। ওই যে আমি প্রথমে বলছিলাম, ছেলেটা প্রথম যখন বাবার বুকের পরে উঠে চিন্তা করলো যে বাবা জীবন্ত, একটা সাহস ফিল হলো, এই ব্যাপারটা আরো পরে ইন্টারেস্টিং হয়ে যায়। সে যখন ভয় পেতে থাকে এবং বাবাকে জোরে চেপে ধরে, তখন তার বাবার একটা হাত তার গায়ের উপর দিয়ে এসে পড়ে। একদম আমরা এক হাত দিয়ে যদি কাউকে জড়িয়ে ধরি, ঠিক যেভাবে জড়িয়ে ধরা হয় সেইভাবে জড়িয়ে ধরে। এখন এইটাই কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভয় পাবো, কিন্তু ওই ছেলেটি এতই ভয় পেয়েছিল যে যখন তার বাবার একটা হাত জড়িয়ে ধরার মতো তাকে জড়িয়ে ধরে খুব শক্তভাবে, তখন সে খুব বেশি সাহস পেতে থাকে। সে তখন আর এটা ভয় পায় না। এইভাবে সে কত বেলা ভয়তে ছিল বা সেন্সলেস হয়ে গিয়েছিল এটা সে জানে না। ভোরবেলা যখন দেখে বাইরে থেকে কিছু আলো আসছে ওই রুমের মধ্যে, তখন দেখে ওই রুমের মধ্যে আসলে কেউ নাই, আর তার বাবার হাত কিন্তু ওইভাবে আর ধরে নেই, হাত কিন্তু আবার সোজা হয়ে গেছে। সে আসলে যতটা ভয় পেয়েছিল ওই সময়, কিন্তু পরবর্তীতে সে অনেকটাই বেশি অবাক হয় যেটা কি হলো আমার সাথে। তখন সকাল হলে সে বাইরে গিয়ে ওয়ার্ড বয় যারা ওখানে দুই একদিন কথা বলে, যাদের সাথে মোটামুটি পরিচিত হয়েছিল, তাদের সাথেই বলে ঘটনাটি এরকম। তখন ওয়ার্ড বয়রা বলে যে আসলে তোমার বয়স কম বলে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না, এই কারণেই। এখানে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে। অনেকেই দেখে যে এখান থেকে লাশ কেউ খেয়ে যাচ্ছে, অনেক সময় বাস্তবিকভাবে ও লাশের কিছু অংশ গায়েব হয়ে যায়। তারপরে আরো অনেক ঘটনা ঘটে। তুমি বয়স অনেক কম হওয়ার কারণে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না। সো এটা ছিল ঘটনা। পরবর্তীতে ওই ছেলে আমার সাথে ফোনে কথা বললে আমি ওখান থেকে কিভাবে আসবে সেটা নিয়ে আমি তাকে সব পরামর্শ দিই। সে লাশ নিয়ে আর দেশে ফিরতে পারে না, ওখানেই তার বাবার লাশের সৎকার করে সে বাংলাদেশে চলে আসে, এবং বাংলাদেশে আসার পরে সম্পূর্ণ ঘটনাটি আমার সাথে শেয়ার করে। আমি আজকে সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করলাম রাসেল ভাই। যদি আপনার ঘটনাটি পছন্দ হয় তো শ্রোতাদের উদ্দেশ্যে আপনি প্রচার করবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ ইরফান খন্দকার বলছি পাইনিয়ার ডেন্টাল কলেজ থেকে। ফার্স্ট অফ অল আমি এই অপরচুনিটি নিতে চাই কিছু মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, স্পেশালি সব লিসনার্স যারা এখন শুনছেন, এবং পাইনিয়ার ডেন্টাল কলেজে আমাদের 14th ব্যাচের যারা স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং যারা শুনছেন এখন আমাদের কলেজের সিনিয়র ভাই বোনেরা এবং জুনিয়ররা যারা শুনছেন, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। এবং অলসো টিচার্স যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমিও বলবো যারা ইন্সপায়ার করেছেন আপনাদেরকে, তাদেরকে বলবো বেশি বেশি করে ইন্সপায়ার করুন, যাতে আমরা বেশি বেশি করে গেস্ট পাই এবং আপনাদের ভালো ভালো সব ঘটনা উপহার দিতে পারি। থ্যাংক ইউ গাইস। প্রথমে আমরা এখন কাহিনীতে চলে যাই। আচ্ছা, কাহিনীটা হচ্ছে পল্টনের একটা বাসায় আর কি হয়। আমার বাসাটা হচ্ছে আমার ফুপির বাসা। তো কাহিনীটা হচ্ছে আপনার 15-16 বছর আগের কাহিনী হবে। আমি তখন ক্লাস 2 বা 3 পড়ি আর কি। তো আগে বাসার একটু ইতিহাস না বললে হয় না। তো বাসাটা হচ্ছে 5তলা বিল্ডিং একটা, এবং খুব পুরানা বিল্ডিং। তো বিল্ডিং এর একটা ট্র্যাজেডি হয় আর কি, মানে বিল্ডিং এর 5তলায় যে ফ্ল্যাট ছিল, আর এটা যেহেতু অনেক পুরানো স্টাইলের বিল্ডিং, সো এক একটা ফ্লোরে অনলি একটা করে ফ্ল্যাট, খুব বড় ফ্ল্যাট আর কি, 3000 স্কোয়ার ফিটের মতো। টপ ফ্লোর যেটা ছিল আর কি, ওখানে একজন খুব চঞ্চল একটা ছেলে ছিল, যে আর কি অ্যাক্সিডেন্টের কারণে ওখানে মারা যায় আর কি।
ওই বাসার যে সিলিংটা ছিল নর্মালি অন্যান্য ফ্লোরের থেকে এটার সিলিং এর হাইটটা অন্যান্য মানে ফ্ল্যাট থেকে একটু কম ছিল, সো বিছনা থেকে একজন লাফ দিয়ে সিলিং ধরতে পারে এরকম একটা হাইট ছিল। তো খেলা করতে করতে একদিন সে লাফ দিয়ে ফ্যান মানে ঘুরছিল সিলিং এ, এবং তার মাথা ওইখানে ফ্যানের মধ্যে লেগে মানে ইনজুর্ড হয় এবং ব্লিডিং এর কারণে মারা যায়। তো এরপর থেকে ভাড়াটিয়ারা চলে যায়, কিন্তু যারাই আসে ভাড়াটিয়ারা কেউ থাকে না আর কি, মানে আসার পর হয়তো কয়েক মাস এরপরে চলে যায়। তো এইভাবে যখন দেখা গেল যে আসলে কেউ আসছে না, ভাড়া হচ্ছে না, কেউ কোনো ভাড়াটিয়া এখানে থাকছে না, তো বাড়িওয়ালা যিনি ছিলেন মানে আমার ফুপি, তো উনি চিন্তা করে যে ঠিক আছে আমরাই থাকি। ওনারা যদিও দোতলায় থাকতো, তো ওনার মেয়ে আমার ফুফাতো বোন আর কি, তো উনি চিন্তা করলো যে আমি উপরে থাকি। ওনার এক ছেলে আছে, আমার মানে রিলেশনে আমার নেফিউ হয়, তো যদিও আমার থেকে বয়সে অনলি 2 মাস ছোট। তো মানে আমার তো ওনারা দুইজন আর কি মানে ইয়েতে টপ ফ্লোরে থাকতো। তো ওখানে আমি, আমার ছোট ভাই এবং আমার যে নেফিউ ওর নাম রাজিন, আমরা 3 জন ওখানে যে বারান্দাটা ছিল আর কি, বিশাল বড় বারান্দা, ওখানে আমরা মানে ক্যারাতে প্র্যাকটিস করতাম আর কি। আমার বাবা হচ্ছে একজন মার্শাল আর্টস এনথুজিয়াস্ট, সো আমাদেরকে ছোট থেকেই চেয়েছিল আর কি যে মানে সেলফ ডিফেন্সের জন্য মার্শাল আর্ট শেখানোর জন্য। সো আমাদের একজন সেন্সে ঠিক করা হলো, এবং সে প্রত্যেক সপ্তাহে একবার করে বা তিনবার করে আমাদের এসে ওখানে শেখাতো আর কি, বারান্দাটা আমরা শিখতাম। তো এখন যে কাহিনীটা হলো আর কি, তো ফার্স্ট অফ অল মেইন কাহিনীর আগে বলতে হয় যে আমি ওখানে ওখানে কিছু মানে অদ্ভুত অনুভূতি হয়েছিল আর কি, ওইটা এই জিনিসটা আমি আগে বলতে চাই। একদিন এরকম মানে আমরা ওখানে প্র্যাকটিস করতাম বিকালে থেকে সন্ধ্যা হয়তো 7টা বা 8টা পর্যন্ত আর কি, 3 ঘন্টা। তো আমরা যখনই আমাদের হতো আর কি, পানি পিপাসা লাগতো, আমরা বারান্দা থেকে বের হয়ে ডাইনিং স্পেসে এসে পানি খেয়ে আবার চলে যেতাম। তো বেশ দূর ছিল আর কি বারান্দা, ডাইনিং স্পেস, এবং মাঝখানে একটা বড় হলওয়ে ছিল, এবং এই হলওয়ের ডান দিক এবং বাম দিক এক একটা দরজা ছিল, যে দরজাগুলোতে বিভিন্ন রুমে ঢুকে আর কি। তো এরকম একদিন আমি পানি খেতে আসলাম, পানি খেলাম, খেয়ে যখন আমি ব্যাক করছি তখন সন্ধ্যার পর আর কি, আমাদের প্র্যাকটিস প্রায় শেষের দিকে চলে আসছে। তো আমি ব্যাক করার সময় যে হলওয়েটা, ওই হলওয়েটা খুব একটা উজ্জ্বল মানে ছিল না, মানে ওখানে অনলি একটা লাইটই ছিল, 60 ওয়াটের একটা বাল্ব ছিল। সো আপনারা বুঝতে পারছেন যে একটা ব্রাইটনেস কত হতে পারে, অনেক লম্বা হল। তো এখন ওইখানে আমি যখন হাঁটা শুরু করলাম, ওই হলওয়ের মাঝপথে বাথরুমের দরজা ছিল আর কি, ওখানে একটা বাথরুম ছিল। তো আমি হাঁটা শুরু করলাম, যখন বাথরুমের দরজাটা পার করার পর আমি আমার পিছে আমার মতো ফুটস্টেপস আর কি শুনতে পারলাম। মানে ফ্লোরটা যেহেতু ছিল মোজাইকের আর পুরানা ছিল, সো ওখানে মোজাইকের, রাসেল ভাই আপনি মনে হয় বুঝতে পারবেন, মানে মোজাইকের যদি পুরান ফ্লোর হয়, পাড়া দিলে কিন্তু একটা শব্দ হয়, কিচকিচ করে একটা শব্দ হয়। তো আমি তো হাঁটলে অনলি আমার শব্দই শুনবো, আমি তো অন্য কারো শব্দ শুনবো না। কিন্তু আমি ওই সময় আমার পিছে অন্য মানে আরেকজনের শব্দ শুনতে পারছিলাম। তো আসলে আমি ওই সময় ওই জিনিসটা অত ভাবে খেয়াল করিনি। আমরা মূল ঘটনায় চলে যাই তাহলে। মূল ঘটনাটা এই জিনিসটার পরে মানে আমার একটু হয়েছিল যে এখানে একটু মানে কোনো ঝামেলা থাকতে পারে। আমি আসলে অত ছোট ছিলাম, আমি জিনিসটা করতে পারিনি। তো কিছুদিন পর থেকে আমাদের ওখানে প্র্যাকটিস বন্ধ করে দিল। আমার বাবা বললো যে না, এখানে না, অন্য জায়গায় আমাদের ঠিক করা হলো। তো আমি তখন রাজিনকে জিজ্ঞেস করলাম যে কি এরকম কেন, তখন ও তো প্রথমে বলতে চায় না আমাকে, পরে বললো একদিন যে নর্মালি সন্ধ্যার পরে উপরে ওকে একা যেতে দেওয়া হয় না বাসায়, ওর মা ওকে সবসময় নিয়ে যায় রাতে ঘুমানোর সময়, আবার পরের দিন নিচে নিয়ে আসে পড়ে। এখন একদিন এরকম ওনার মা তো মানে ওর মা অফিসে কাজ করে আর কি, তো অফিস করতে গেছে। তো ওই দিন সে সন্ধ্যার পরে সে পড়তে বসছে, পরীক্ষা, তো কিছু বই সে আনতে ভুলে গেছে উপর থেকে। সে উপরে চলে গেল বই আনার জন্য, চাবি নিয়ে উপরে চলে গেল। আর ওর যে নানি মানে আমার ফুপি, উনি তাকে বলে দিছিল ভালো করে যে তুমি একা যাবা না, তুমি যদি যাও কাউকে নিয়ে যাবা। তো ও তাড়াতাড়ি চলে গেছে, ওই জিনিসটা মনে ছিল না। তো চাবি নিয়ে উপরে গেল, দরজা খুলে সে তার রুমে গেল আর কি। তার রুমে যে তার যে বই দরকার সে বই নেওয়ার পর কারেন্ট চলে গেল বাসায়। আচ্ছা, পুরোপুরি অন্ধকার। তো সে কোনো মতো রুমে কোথায় ক্যান্ডেল আছে, যেহেতু তার নলেজে ছিল, সে ক্যান্ডেল জ্বালালো। তো ক্যান্ডেল জ্বালানোর পরে সে এখন
বের হবে আর কি রুম থেকে, বের হয়ে যে হলওয়েতে আসলো দেখলো যে ক্যান্ডেল নিভে গেল, মনে করলো যে হয়তো বাতাসে, কিন্তু সে আবার জ্বালায় আবার হলওয়েতে গেল, নিভে গেল। এভাবে করতে করতে সে চিন্তা করলো যে আমি হলওয়েতে দাঁড়ায় আমি ক্যান্ডেলটা জ্বালাবো। হলওয়েতে সে দাঁড়ায় সে ক্যান্ডেল জ্বালাইলো, কিন্তু দেখলো যে আবার নিভে গেল, এবং সে এবার স্পষ্ট ফিল করলো কেউ ফু দিয়ে ক্যান্ডেলটা নিভাই দিচ্ছে। আচ্ছা, তো তখন সে একটু ঘাবড়ে গেল যে এরকম হচ্ছে কেন। তো সে চিন্তা করলো আমি এখন তার মায়ের রুম, যেটা আর কি একদম হলওয়ের একদম শেষ মাথায় একটা রুম আছে, সে ওখানে যাবে আর কি। ওখান থেকে সে মানে লাইটার আছে আর কি, সে লাইটার নিয়ে আসবে আর কি, লাইটার নিয়ে জ্বালাবে। লাইটার তো নিভে আবার ইনস্ট্যান্টলি আবার অন করা যায়। তো সে যখন হাঁটা শুরু করলো, অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করলো হলওয়ে দিয়ে, তখন সে হাফওয়ে যাওয়ার পরে সে সে মানে শুনতে পারলো যে পিছ থেকে কে জানি হাঁটছে, তার সাথে পিছে কে জানি হাঁটছে, ফুটস্টেপ। তো সে প্রথমে থেমে পিছে তাকালো, অন্ধকার, সে তো কিছু দেখতে পারছে না। তো সে আবার যখন কন্টিনিউ করলো হাঁটা, তখন সে আবার মানে শুনতে লাগলো আর কি যে পিছে কেউ জানি হাঁটছে। তো মানে এরপর সে ভয় পেয়ে গেল এবং সে দৌড় দিল। সে পিছে তার মানে দৌড়ের যে ফুটস্টেপ, দৌড়ালে যে ফুটস্টেপ হয় ঠিক মানে সেরকমই ফুটস্টেপ সে শুনতে লাগলো আর কি পিছে। তো সে তাড়াতাড়ি তার মায়ের রুমে যে দরজাটা সিটকি নিয়ে আটকে দিয়ে সে বিছনায় শুয়ে পড়লো। বিছনায় শুয়ে লেপ ছিল, লেপ দিয়ে পুরো গা ঢেকে ফেললো, এবং সাথে সাথে বিছনার পাশে একটা ইনরকম ছিল যেটা দিয়ে নিচে কথা বলা যায়, দোতলায় ফোন করা যায়। সে ফোন দিয়ে তার নানিকে বললো যে তুমি তাড়াতাড়ি উপর আসো, আমি শব্দ শুনতেছি, তুমি তাড়াতাড়ি উপর আসো। তো ওই সময় ফোনে শোনার পরপরই তার নানি তাকে বকা দিল যে তুমি একা গেছো কেন, তোমাকে তো বলছি কাউকে নিয়ে যেতে। তো বলছে যে আমি এখনই আসতেছি। তো সে ফোনটা রেখে আবার লেপে নিচে চলে যায়, রুম অন্ধকার। আচ্ছা, তো এখন মানে 1-2 মিনিটের মধ্যে সে দেখতে পারলো যে তার দরজার মধ্যে প্রথমে হালকা পাতলা শব্দ নক করার, এরপরে ধাপ করে দরজাটা খুলে গেল, কে জানি ধাক্কা মেরে দরজা খুলে ফেললো, এবং সে লেপের নিচে। সে লেপের থেকে বের হইতে খুব ভয় পাচ্ছে যে আমি কি বের হবো নাকি বের হবো না। সে ওই সময় দেখতে মানে লেপের সাইডে একটু মানে ফাঁকা ছিল আর কি, সে ওখান দিয়ে বাইরে দেখতে পাচ্ছে যে লাইট দেখা যাচ্ছে, কিরকম একটু সাদা সাদা লাইটের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কি পুরো ফুল ভিউতে তো নাই, সে বুঝতে পারছে না। তো এটার কারণে সে খুব ভয় পাচ্ছিল যে সে কি বের হবে না কি করবে। আর সে তারপর একটু পরে শুনতে পাচ্ছে যে ওই যে জিনিসটা আছে মানে রুমে আছে তার সাথে, সেটা বিছনার পাশ দিয়ে হাঁটতেছে, তার চারপাশে সার্কেল করে, চারপাশে সার্কেল করার মতোই আর কি, সে শুনতে পাচ্ছে আর কি। তো এখন সে যখন প্রায় 1-2 মিনিট এভাবে যখন হতে থাকলো, সে তারপরে ডিসিশন নিল মানে এখন ডু অর ডাই সিচুয়েশন, তার কিছু একটা করতে হবে। তার হয়তো সে ভয় পাচ্ছে, সে যদি এখানে থাকে তার কিছু করে ফেলবে জিনিসটা। আর সে চিন্তা করতেছে আমি যদি এখন পালাই তাহলেও তো আমাকে ধরতে পারে, কিন্তু সে ডিসাইড করলো যে না, আমাকে পালাইতে হবে যেমনি হোক, কারণ না পালালে মানে অ্যাটলিস্ট পালালে তার একটা চান্স আছে এখান থেকে এসকেপ করার। তো সে লেপটা খুলে দৌড় দিল, তার মানে দরজা যেখানে ছিল রুমের দরজার দিকে দৌড় দিল, এবং সে তখন যেটা দেখতে পারলো যে রুমের দরজার সামনে একটা সাদা আলোর মতো একটা কিছু ওখানে আছে আর কি, দাঁড়িয়ে আছে আর কি, মানে বাতাসে ভাসতেছে। তো সে যেহেতু দৌড়ের মানে অলরেডি নিয়ে নিছে, সে আর থামে নাই, সে এক চিল্লানি দিয়ে দৌড়ায় সেই আলোর ভিতর দিয়ে চলে গেল আর কি, আলোর ভিতর দিয়ে ঢুকে গেল বডিটা, ঢুকে বের হয়ে সে হলওয়ে হাঁটা শুরু করলো দরজার দিকে। এখন এমনিতে অন্ধকার, কিন্তু ওর পিছে আলো, সে দেখতে পাচ্ছে, মানে সে তো যেহেতু অন্ধকার তার তো কিছু দেখার কথা না, কিন্তু আলোটা তার সামনের রাস্তা যেখানে সে দৌড়াচ্ছে সেখানে মানে পিছ থেকে আলো আসার কারণে সে সামনে একদম মেইন ডোরটা দেখতে পাচ্ছিল যেখানে থেকে বের হতে হবে। সে দৌড়াচ্ছে আর পিছ থেকে আলোটা সামনে, সে বুঝতে পারছে যে তার পিছে আলোটা দৌড়ে আসছে। তো সে দৌড়াতে মেইন গেটে যখন গেল, যায় সে মেইন গেট খোলা, মেইন গেটের দিকে যাওয়ার সাথে সাথে দেখলো যে তার নানি উপরে চলে আসছে কাজের মানুষদেরকে নিয়ে। এসে তাদেরকে তো জড়ে টরে ধরলো যে এরকম কি জানি আছে পিছে, কিন্তু তারা তাকায় দেখলো কিছু নেই, পুরো অন্ধকার। তারপরে নিচে নিয়ে যাওয়ার পর ওকে তো আসলে এগুলো কিছু বলা হয়নি। পরে ওর মাও আসলো রাতে ওই দিন, তারপরে এগুলো সব ওকে বলা হলো যে হয়েছে এখানে, তুমি আর উপরে যাবা না। এরপর থেকে উপরের থেকে তাদের যে জিনিস যা ছিল আর কি, বিলঙ্গিংস সবকিছু নিচে নিয়ে আসে বললো, তারা আর উপরে থাকে না, এবং ওই বাসা এখন পর্যন্ত মানে লক এন্ড কিতে রাখা হয়েছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রিফত আছি আপনাদের সাথে। তো আমার ঘটনাটি হচ্ছে সিলেটে হয়েছিল, যেটা আমার ফ্রেন্ডরা মিলে আমরা সবাই গত বছরে সিলেট ট্যুরে গিয়েছিলাম। সিলেট ট্যুরে যাওয়ার পরে আমরা ওখানে ফার্স্ট 3 days আমরা থাকি।
তো লাস্ট ডেতে আমাদের প্ল্যান ছিল যে আমরা বিছানাকান্দি ঘুরতে যাব। তো আমরা আগে অনেক শুনেছিলাম যে ট্যুরের যেসব গ্রুপগুলো আছে ফেসবুকে, যে সিলেটের হাইওয়েতে অনেক হন্টেড স্টোরি রয়েছে, হরর রিলেটেড প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। তো আমি আমার ফ্রেন্ডরা যে প্ল্যানটা ছিল যে আমরা সকালে উঠে আমরা ভোরবেলায় চলে যাব বিছানাকান্দি, যেহেতু একটা লং জার্নি সিলেট সিটি থেকে। তো আমাদের প্ল্যান ছিল যে সকালে যাওয়ার, কিন্তু দেখা গিয়েছে যে আমরা অনেক রাত জাগার কারণে আমরা সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। তো আমরা দুপুরের দিকে আমরা বিছানাকান্দির দিকে রওনা করি। তো আমরা যখন একটা সিএনজি ভাড়া করে আমরা রওনা করেছিলাম। তো আমরা বিছানাকান্দিতে পৌঁছাতে বিকাল হয়ে যায়। তো বিকাল হয়ে যাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখি যে যেখানে টলার ঘাট রয়েছে, টলার ঘাটে গিয়ে দেখি যে আমরা ওখানে যাচ্ছি আর অলরেডি ওখানকার মানুষ যারা টুরিস্ট ছিল তারা ওখান থেকে ব্যাক করছে, আর আমরা গিয়েছি একবারে লাস্ট মোমেন্টে। তো আমরা যখন যাই তখন আমরা টলারের নেগোসিয়েশন কমপ্লিট করে টলার রেন্ট করে আমরা হচ্ছে বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিই। আমরা বিছানাকান্দি পাশাপাশি আমরা আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করি, যে টলার যে পান্থুমাই নামে একটা জায়গা রয়েছে, সেটা বিছানাকান্দি থেকে কিছুটা দূরে। তো আমরা পান্থুমাইতে যাওয়ার প্ল্যান করলাম। তো আমরা 4-5 জন ছিলাম, সাথে আরেকজন ছিল আমাদের, ওনাকে আমরা ওখানে পেয়েছিলাম। ওনাকে ওখান থেকে নিয়ে আমরা টলারটা একসাথে আমরা রেন্ট করেছি। তো আমরা বিছানাকান্দি ঘুরতে ঘুরতে দেখা গেছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ওখানে নিয়ম হচ্ছে, সরকার যে নিয়ম, যে বিছানাকান্দি থেকে আগে ব্যাক করা লাগে, যে 5টার ভিতরে ব্যাক করতে হবে। তো সব টলার যখন ব্যাক করছিল, তো আমরা বিছানাকান্দিতে একটু টাইম পাস করে আমরা পান্থুমাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। কারণ পান্থুমাইতে আপনারা জেনে থাকবেন যে একটা খুব সুন্দর একটা ঝর্ণা রয়েছে ইন্ডিয়ার, ওটা দেখতে পাওয়া যায় গেলে। তো আমরা টলার ওলাকে মানে টলার যে ছিল উনিও কিছু আমাদেরকে বলে না, যে ড্রাইভার ছিল সে আমাদের কিছু বলছে না যে এখানে গেলে প্রবলেম হয়। সে তার মানে ইনকামের কারণে সে মেবি এটা বলবে না, কারণ তাকে কম টাকা দিব যদি ওখানে না নিয়ে যাওয়া হয়। সে আমাদেরকে নিয়ে যায়। আমরা দেখছি যে সব টলার চলে যাচ্ছে টলার ঘাটের দিকে, আর আমরা যাচ্ছি পান্থুমাইয়ের দিকে, অনলি আমরা একাই ছিলাম। তো যেতে যেতে প্রায় বেজে যায় সন্ধ্যা 6টা পান্থুমাইতে। আর ওখানে ওই টাইমটা খুবই রিস্কি। তো ওখানে চারপাশে পাহাড় আর নদীর মাঝখানে। তো ওখানে যে ছোট একটা গ্রাম রয়েছে, ওখানে আমরা যখন যেতে থাকি তখন বর্ষার সিজন ছিল, তো তখন পানি ছিল অনেক। তো ট্রলারটা যাওয়ার সময় অনেকগুলো প্রবলেম ফেস করে, যেমন ট্রলারটা থেমে যায়। তো আমরা যেতে যেতে যখন সন্ধ্যা হয়ে যায় তখন ট্রলার বলে যে ভাইয়া আপনারা একটু তাড়াতাড়ি করে ওখানটা ঘুরে এসে পড়েন, তারপর আমরা চলে যেতে হবে। আমরা যেতে যেতে ওখানে অনেক সন্ধ্যা রাত প্রায় হয়ে যায়, 7টা বেজে যায় পান্থুমাই থেকে। তো খুবই রিস্কি একটা প্লেস। তো আমরা যখন ব্যাক করছি তখন দেখছি যে ট্রলারের অবস্থা খুবই খারাপ। মানে সে যে ড্রাইভ করছে সে বলছে আমি কখনো জীবনে এখানে সন্ধ্যার পর ছিলাম না, আমরা ফর দ্য ফার্স্ট টাইম আমি এখান থেকে যাচ্ছি, আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এখানে অনেক ভয়ঙ্কর জিনিস ঘটে থাকে এই নদীতে। তো আমাদের কথা হচ্ছে আমরা প্যারানর্মাল কিছুই ভাবি না, আমরা সব চিন্তা ছিলাম যদি কোনো ডাকাত হাইজ্যাক করে অথবা কিছু করে তার জন্য। তো যখন আমরা ব্যাক করছিলাম তো আমরা ফার্স্টে হচ্ছে আমরা অনেক দূর হেঁটে আমরা ট্রলারটা পাওয়ার পর আমরা উঠাতে তখন অলরেডি রাত হয়ে গিয়েছে। তো আমাদের সাথে যে একজন এসেছিল সেও হচ্ছে ঢাকার একজন ছিল, তো উনি একটু সিনিয়র ছিল। তো উনি আমাদেরকে বললো যে সমস্যা নাই, আমরা আস্তে আস্তে সবাই দোয়া করতে করতে আমরা ইনশাল্লাহ চলে যাব। প্রায় 1 ঘন্টার জার্নি ট্রলারের। তো যখনই আমরা ট্রলারে যাচ্ছিলাম তো রাতের বেলা কিছুই দেখা যাচ্ছিল না আশপাশে। তো আমাদের ট্রলারটি একটু পরপরই মানে কোনো একটা চরে আটকে যাচ্ছিল অথবা উঁচু কোনো বালুস্থানে আটকে যাচ্ছিল। তো এটার জন্য আমরা খুব ভয় পাচ্ছিলাম, বারবার ট্রলারটা আটকে যায়। তো একটা সময় কি ট্রলারটা জোরে হঠাৎ একটা অনেক বড় একটা বাড়ি খায়। কি কারণে বাড়ি খায় আমরা কোনো কিছু বুঝতে পারিনি, ঝাঁকুনি খেয়েছিল। এদিকে আমাদের সিএনজি যে ছিল ড্রাইভারটা, সে যে ঘাটে ছিল, সে আমাদেরকে বারবার কল করছে যে ভাই আপনারা কোথায় আছেন, আমি তো এখানে বসে আছি, আপনাদের সিটিতে ব্যাক নিয়ে যাব, এখানে তো সব অফ হয়ে গেছে, সবাই অলরেডি ব্যাক করে ফেলেছে। কারণ ওখানে অলরেডি আগে থেকে সরকার থেকে নিষেধ আছে যে রাতের বেলা সন্ধ্যার পর কেউ থাকতে পারবে না বিছানাকান্দিতে। তো আমরা এখানে পানিতে আমরা যাচ্ছি তো বারবার ট্রলারটা থেমে যাচ্ছে, ট্রলারটা হচ্ছে বারবার বড় একটা ঝাঁকুনি দিয়ে থেমে যাচ্ছে। তো ট্রলারওয়ালা খুব ভয় পাচ্ছে, সে বলছে যে আমার সাথে এমন কখনো হয়নি। তো সে নিচে একটু পরে সে বলছে যে ভাই আমার যে ট্রলারের ফ্যানগুলো রয়েছে ফ্যানগুলো খুলে পড়ে গিয়েছে ঝাঁকুনির কারণে। পরে সে যে অনেকক্ষণ সে ওই থামতে সে সাঁতরে তার ফ্যানগুলো খুঁজে সে লাগিয়ে তারপর সে অনেক কষ্ট হচ্ছে সে ঘাটে আসে। তো আমরা ঘাটে আসার পর সিএনজি ওর সাথে দেখা হয়। তো আমরা একটু মানে রিল্যাক্স হলাম যে যাক এখন আমরা যেহেতু ঘাটে এসে বসে আমরা ইজিলি সিএনজি দিয়ে আমরা সিলেটে চলে যেতে পারবো।
তা আমরা সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখানে একটু দোকান খোলা ছিল, আমরা একটু স্ন্যাক্স খেয়ে আমরা সিএনজিতে উঠে পড়লাম সবাই। আমরা 5 জন ছিলাম। তো আমরা যখন সিলেট সিটির উদ্দেশ্যে রওনা দেই তখনই মানে বিছানাকান্দি ওই ঘাটটা ক্রস করার পরই একটা ব্রিজ পড়ে। ব্রিজের পাশে অনেকগুলো বাঁশঝাড় রয়েছে, ব্রিজটা পুরো বাঁশঝাড় দিয়ে কভার করা সাইড 2 সাইড। তো আমরা যখন ওই সিএনজিটা বাঁশঝাড়ের উপরে উঠে বাঁশঝাড় থেকে নামার সময় আমাদের সিএনজিটা হঠাৎ অফ হয়ে যায়, আবারও সাডেনলি অফ হয়ে যায় সিএনজিটা। মানে ব্রিজ থেকে নামার পরেই সিএনজিটা অফ হয়ে যাওয়ার পরে মানে ড্রাইভার খুব ভয় পায়। ড্রাইভার বলে যে আমার সিএনজিতে কোনো প্রবলেম নাই, সবার প্রবলেম হওয়ার কথা না, আমি সব চেক দিয়ে এনেছি সকালবেলা। তো সে অনেকক্ষণ ধরে সিএনজিটা চেক করতে থাকে, ট্রাই করতেছে, কিন্তু মানে কোনো মতেই সে হচ্ছে তার সিএনজি স্টার্ট করতে পারছে না। তো এটা নিয়ে আমরাও সবাই একটু ভয় পাই যে এখানে যদি কোনো ডাকাতি হতে পারে, তো পুরাই নির্জন এলাকা, আশপাশে কেউ নাই। তো আমার এক ফ্রেন্ড ছিল, সে বলল যে তাহলে আমরা সবাই আয়াতুল কুরসি পড়ে দেখি, তাহলে বেটার হবে, হতে পারে এটা প্যারানর্মাল কিছু একটা হতে পারে। তো আমরা সবাই আয়াতুল কুরসি পড়লাম। তো সিএনজি ড্রাইভার বললো যে ভাইয়া আমি পিছনে দেখতেছি আপনার একটু সামনে একজন স্টার্ট দেওয়া ট্রাই করেন চাবি দিয়ে, আমি পিছনে চেক করতেছি ইঞ্জিন। তো 2-3 বার আমার 2টা ফ্রেন্ড ট্রাই করলো সিএনজি, তাও পারছে না, সে সব কিছু চেক করতেছে। সে বলতেছে সে গত 15 বছর ধরে ড্রাইভ করে, কিন্তু এমন সিএনজিতে প্রবলেম জীবনে সে ফেস করে, যে পুরো ইলেকট্রিসিটি চলে গেছে সিএনজির, ব্যাটারিতে কোনো প্রবলেম নাই। তো আমার যে ফ্রেন্ডটা ছিল বারবার দোয়া পড়তেছিল। তা আমি বললাম যে তাহলে আমি একবার ট্রাই করি, আপনি একটু পিছনে গিয়ে দেখেন। তা আমি বিসমিল্লাহ বলে যখনই চাবিটা ঘুরান দিলাম, দেখলাম সিএনজি স্টার্ট হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি সিএনজি ড্রাইভার এসে বললো যে ভাই তাড়াতাড়ি চলেন, আমরা চলে যাই। তো আমরা উঠে পড়লাম। উঠে পড়ার পর সিএনজি ড্রাইভার বলছিল যে ভাই আপনাদের সাথে যদি সিগারেট অথবা আগুন জাতীয় কিছু থাকে আপনারা ওটা করতে থাকেন, আপনাদের ভালো হবে। আমার কাছে জিনিসটা ভালো লাগছে না, এই রোড নিয়ে অনেক ঝামেলা হয়, এই রোডে অনেক ঝামেলা হয়ে থাকে। তো উনি দেখলাম যে সিএনজি ড্রাইভার ড্রাইভ করতেছে, প্লাস সে নিজেও সিগারেট খাচ্ছে। সে বারবার মানে সে খুব ভয় পাচ্ছে, তার মানে বলছে। আমরা মনে করছি যে এমনও হতে পারে যে সিএনজি ড্রাইভার ডাকাত দলের সাথে জড়িত, সে আমাদেরকে করতে পারে, হাইজ্যাক করতে পারে, কিডন্যাপ করতে পারে, কিছু একটা করতে পারে। তো আমরা এই ভয়টা পাচ্ছিলাম। তো হঠাৎ প্রায় আধা ঘন্টা চলার পরে সিএনজিটা আরেকটা ঝাঁকুনি খেয়ে আবার টোটালি অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে আমরা তো বলি যে এখন তো এটা কি একটা সমস্যা, আমরা এখানে কোনো ট্রান্সপোর্টও নেই ঢাকায় মানে সিলেটের শহরে যাওয়ার জন্য, এখন কি করা যায়। সে বারবার চেক করতেছে, আবার আমরা দোয়া পড়তেছি। হঠাৎ অনেকক্ষণ ট্রাই করার পর আবার সিএনজি চালু হয়। সিএনজি চালু হওয়ার পর আমরা যখন সিলেট শহরের দিকে এসে পড়েছি, তখন সে বলছে যে আমি খুব মানে সিএনজি বলছে ভাই আমি জীবনে এমন ফেস করিনি, ফার্স্ট টাইম, আমার খুব ভয় পেয়েছি। তো সে যখন সিলেটে ঢোকার পরে সে বলে যে আপনারা কি এখানে এসে আগে মাঝারে গিয়েছিলেন? তখন আমরা বলি যে না ভাইয়া, আমাদের মাঝারে যাওয়ার প্ল্যানটা ছিল যে আমরা লাস্ট ডেতে যখন আমাদের রাতের টিকিট থাকবে সারাদিন আমরা হচ্ছে সিটিটা ঘুরবো, প্লাস ওই দিন মাঝারে যাবো লাস্ট ডেতে। তখন সে বলে যে ভাইয়া এটা তো ঠিক না, কারণ সিলেটে যারাই আগে আসে তারা ফার্স্টে আগে মাঝারে যায়, মাঝারকে সবাই অনেক মান্যগণ্য করে দেখে আমরা সবাই আগে মাঝারে যাই, তারপর সবাই ঘোরাফেরা করে, এটা আপনাদের একটা ভুল হয়ে গেছে। তো আমি বললাম যে আচ্ছা সমস্যা নেই, আমরা চলে যাব, এইটা হচ্ছে একটা কথা। তো তারপর হচ্ছে আমরা এরপর দিন চলে যাই। তারপর দিন আমরা ঢাকা ব্যাক করে ফেলি, তাড়াতাড়ি মাঝার থেকে আমরা রাতে ঢাকা ব্যাক করি। তো ঢাকা ব্যাক করে সব ফ্রেন্ডদের সাথে এই ট্যুরের এই মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা আমরা সবার সাথে শেয়ার করতে থাকি। তো আমি আমার বাসায় যে টিচার ছিল, টিউটর, তার সাথে এই ঘটনাটা শেয়ার করি। তো সে আমাকে বলে কি, সে আমাকে মানে ঘটনার মাঝখানে থামিয়ে বলে তোমাদের গাড়িও কি অফ হয়ে গিয়েছিল ব্রিজ থেকে নামার পরে? আমি বললাম যে জি স্যার, আমাদের গাড়ি অফ হয়ে গেছে। আপনি কিভাবে জানলেন? বলে এই সেম স্টোরিটা আমার সাথে ঘটেছে। তারপর উনি দেখালো যে এরকম কাহিনী অনেকের সাথে ঘটেছে, অনেকেই ট্যুরে গিয়ে এরকম প্রবলেমটা ফেস করেছে বিছানাকান্দিতে। এটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। ধন্যবাদ রাসেল ভাই। জি, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমাদের রাজবাড়ির ভৌত স্টিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ির
রাজবাড়ী তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা। তো ভেড়ামারার পাশ দিয়ে যেই মানে পদ্মা নদীটা চলে গেছে, হুম, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা। এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন শেয়ার করব। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময়ে উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, হুম, হুম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভেতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন। হুম, কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মানে মুরগির উপর এসে আক্রমণ করে আর কি। যার কারণে উনি থেকে মানে ওই জিনিসগুলো পাহারা দিতেন রাতের বেলা, যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে। এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা। তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। আচ্ছা। এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হলো, ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল হলো ইমন। হুম, হুম, তো ইমন কোনো কারণে বাসার থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসার থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, না আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে। এখন আচ্ছা। একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। আবার বাসার লোকজনও পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাই। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায় রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠতো এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে হুম, এবং বলছে যে তুই আত্মহত্যা কর। আচ্ছা। তো এরকম নাকি ও প্রায়ই বলতো, এবং অনেক সময় দেখতো মানে ওরা ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী যে মাঝে মাঝে ইমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। হুম, 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 এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। হুম, তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, যে যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রসুল ভাই, যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা। তো কেন কিভাবে ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই, ওই যে একবার রাগারাগি হয়েছিল, হুম, এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতের বেলা ওই মানে বাইরে চলে যেত। হুম, তো এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো বা জানেন, যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু রাসেল ভাই ঘটতে ও তাই নাকি? এটা আচ্ছা। অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি। অন্য কোনো সময় এক সময় হয়তো বা বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। হুম, এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এইটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, হুম, গল্প করতেন সারা রাত। যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা। 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগির ফার্মে রাত্রি থাকাকালীন সময় হঠাৎ করে একটু স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে আসছে। বের হয়ে এসে ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মাথা মানে মুখ লাগিয়ে পানি খায়, ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা দেখে মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো
এই মনে করে একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে, সে খুব ভালোবাসতো, হয়তো বা এই কারণে সে এটা দেখতে পারে, কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল, তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে দেখা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি। তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়। তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী হবে, এরা পানি খাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছিল এটা মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে, তখন এই আব্বাস সাহেবের সাথে তার চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পর উনি খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখলে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম পড়া শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগির ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কারণ ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা, তো এটা ছিল রাসেল ভাই মানে প্রথম দিনের ঘটনা, যখন উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। ওই ঘটনাটি উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন, যে আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে এই বিষয়টা তো আমি দেখলাম। তখন হঠাৎ করে মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাহলে আমার মানে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। তো এটা একটা আজব এক ধরনের একটা কথা। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, এটা ইমনের কাজ, এটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে মানে এখানে আসার জন্য, এই যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, তো এটা আবার বলার কি দরকার আছে। তখন মানে আর কোনো কথা বলে না, মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা, তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ উনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে, অনেকেই বলছেন যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা, তো ইমনের অনেকেই ইমনের কণ্ঠস্বর তো চেনেন, তো ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায়, এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান ওই পাশে, এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কি রে, ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, যে মুরগির ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওনার সাথে কথা বলে, তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে মানে দেখা যায় নাই, সবাই হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায়, ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই পুকুর ঘাটে ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায়, ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। তো এই দৃশ্যটা উনি দেখেন। তো সবাই মিলে
যখন মানে তাকে করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে রাসেল ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বীও ভালো হয়েছিল এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয় ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি, যে আমার কাছে যেভাবে বলেছে আর কি। এখানে আসলে একটা বিষয়, সেটা হলো এর আগেও একাধিকবার আমি বলেছি, বাবু ভাই বলেছিল কিছু বিষয়, যে এই যে মৃত্যুর পরে একই ব্যক্তিকে দেখা, এটা কিন্তু আত্মার কোনো বিষয় নয়, এটা স্রেফ দুষ্টু জিনের কাজ। অনেকে আমরা এটা ভুল করি, এটা কিন্তু দুষ্টু জিনের কাজ। আমরা যদি এটা সতর্ক থাকি তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যেই আল্লাহর কালাম যেগুলো আছে এগুলো দিয়ে ভালো আল্লাহ ব্যক্তিদেরকে দিয়ে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, মানে ঝাড়ফুঁক করে এটা ভালো করা যায়। এটা কোনো আত্মার ব্যাপার, এগুলো থাকে না। তো এটাই ছিল সেলফি আমার সেকেন্ড স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার দ্বিতীয় ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন শুনে আসি আমাদের প্রথম নতুন যারা জয়েন করলেন তাদের মধ্যে প্রথম জনের অর্থাৎ তৃতীয় অতিথির ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা শেয়ার করবেন। হ্যালো লিসেনার, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল, আমি ওল্ড ঢাকা থেকে এসেছি। জি, তো রাসেল ভাই, আমি মেইন ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা বেসিক্যালি মাছ ধরা কেন্দ্র করে। তো আমি ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি আমার খুবই নেশা ছিল, এখনও নেশা আছে। সেক্ষেত্রে অ্যাবাউট 8 years অ্যাগো, 8 বছর আগে বর্ষাকালে আমি তখন নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন রাত্র 9টা বাজে বা 10টা বাজে এরকম টাইমে অনেক বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাহিরে বা ভিতরে কারো কথা বা কোনো ধরনের কোনো যোগাযোগ এরকম বন্ধ, মানে কেউ কিছু শুনতেও পাচ্ছে না, ভালো করে দেখাও যাচ্ছে না। তো এক পর্যায়ে আমার মামা আমাকে বলল যে আজকে অনেক মাছ হতে পারে নদীতে। তো যে কথা সেই কাজ, আমরা দুই মামা ভাগ্নে আমরা রাত্রেবেলা 12টার দিকে বের হয়ে পড়ি মাছের সন্ধানে, মাছ ধরার সন্ধানে। তো ফার্স্ট টাইমে আমরা বিলের এক ধারে গেলাম, সেখান থেকে অনেকক্ষণ মাছ ধরলাম। তো রাসেল ভাই, সেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো আমরা এক পর্যায়ে চিন্তা করলাম যে আমাদের তো এখানে অনেক মাছ ধরা হলো, তো আমরা নদীতে যাই নাই, তো আমরা এখন নদীতে যাব। তো আমার মামা বললো আচ্ছা ঠিক আছে চলো। দুজনে আমরা কম্বিনেশনটা ভালো ছিল, তো আমরা নদীর ধারে গেলাম। বলে রাখি রাসেল ভাই, আমার নানাদের যে ঘরটা, বাড়িটা, দুই পাশে দুই বাগান, আর ঘরের পেছনে হচ্ছে নদী। তো আমার বাম দিকেতে মানে যে বাগানটা, সেই বাগানের নিচে হচ্ছে আমরা প্রথমে মাছ ধরতে গেছি। তো রাসেল ভাই, আমরা প্রথমে কয়েকটা মাছ ধরার পরে কিছুক্ষণ পরে মামা এক জায়গায় টর্চ ফেললো, গ্রামে ফসকা বলে, অনেকে কোচ বলে, সেই মাছ ধরার যন্ত্রটা। তখন প্রথমে লাইটটা ওখানে ফেলার পরে, টর্চটা ফেলার পরে দেখে বড় একটা মাছ, শোল মাছ জাতীয়, প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের। তো রাসেল ভাই, আমরা দুজনেই অনেক হলাম যে মাছটা ধরতে হবে। তো মামা যখন ওই মাছের উপর আঘাত করলো, ফার্স্ট টাইম আঘাত করলো, তখন আমিও দেখছি, মামাও দেখছে, মাছের গায়ে ওই স্টিলের যে ওটা ঢুকছে। ঢোকার পরে মামা যখন ওটা টান দিল, তখন আর কোনো মাছ নাই, ব্ল্যাঙ্ক। তো আমরা দুজনে অবাক হলাম যে কেন মাছটা আমাদের আসলো না, ফুটে আসলো না। তো আমরা তখন ওটাকে করে ইগনোর করে সামনের দিকে গেলাম। তো কিছুক্ষণ পর আমার মামা বলল যে আবার একটু দেখা যাক। তো আমরা এখন ব্যাক করলাম, ব্যাক করে এসে দেখুন আবার মামা টসটা ফেলে, তখন দেখে মাছটা আবার ওখানে আছে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, তখন মাছটাকে আবার যখন ওখানে ফোটালাম, আমরা দেখছি ফুটছে। এরপরে যখন আমরা ওটা উঠাই নিয়ে আসছি, ওটা ব্ল্যাঙ্ক। এরপরে মামা বলছে আর এর পিছনে দৌড়ায় লাভ নেই, আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিক থেকে অনেক মাছ টাছ ধরলাম, অনেক কিছু ওখান থেকে ঘুরলাম। ঘুরে আবার যখন ব্যাক করছি, মামা বললো যে তাহলে আর একবার দেখা যাক যে এই জায়গাটা আমাদের কেন এরকম হলো। তো এখন এই মেইন ঘটনাটা এখান থেকে শুরু। তো যখন মামা লাইটের টর্চটা, আলোটা যখন ফেললো ওই জায়গাটাতে, দেখলো মাছটা আবার ঘোরাঘুরি করতেছে। তো মামা এবার করে ভালো মতো আবার ওটার উপর করলো, ফুটালো। তো আমিও দেখছি ওটা ফুটছে। এরপরে কি হলো রাসেল ভাই, যখন এবার টান দিবে, তখন
বাগানের উপরে অনেক বাঁশের যে ইয়েগুলা বাগানগুলা ওখানে ইয়ে আছে, তো যখন টান দিবে তখন 10-15টা বাঁশ একসাথে ফাড়লে যে পরিমাণে শব্দ হয়, এত বিকট একটা শব্দ আমরা শুনতে পেলাম অনেক জোরে। তো আমরা তখন সবকিছু ফেলে ওখান থেকে দৌড়ে আমাদের বাড়ি চলে আসলাম, নানাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে আমরা রাত্রেবেলায় খুবই দুশ্চিন্তায় গেল। সকালে আমার গায়ে প্রচন্ড জ্বর, মামা অনেক ভয় পাইছিল। তো এরপরে ঝাড়ফুঁক করে আমরা মোটামুটি কাভার করি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনটা যতটা উইক ছিল সেটাকে আমরা রিকভার করি। তো আসলে ভাই একটা জিনিস বলে রাখি যে গ্রাম অঞ্চলের যত জেলে আছে এবং যারা 20 বছর 50 বছর ধরেও মাছ ধরে অনেক ইয়ে থেকে ছোটবেলা থেকেই, তারাও দেখবেন রাসেল ভাই এই মাছ ধরাকে কেন্দ্র করে অনেক ঘটনার শিকার হয়, অনেক হিউজ ঘটনার শিকার হয়। অনেকে অনেক জিনিস দেখে, কেউ মাছ ধরতেছে, পেছন থেকে তার মাছের পাত্র থেকে মাছ নাই, মাছ উধাও, এরকম অনেকে আছে। আমাদের জানা পরিচিত অনেকের এরকম ঘটনা আমাকে বলছে যে এরকম মাছ ধরতেছি, মাছ নাই, মাছ খেয়ে ফেলছে, কেসে নিচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না, হারাই গেছে। ঠিক আছে ভাই, এটা আমার ঘটনা। থ্যাংক ইউ ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার কাছ থেকেও একটা ঘটনা শুনতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান ফ্রম উত্তরা। জি। আমি আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। এটা আপনার নিয়ার অ্যাবাউট 15 to 20 ইয়ার্স অ্যাগো, 15 থেকে 20 বছর আগের ঘটনা। তো আমার বড় বোন ঢাকায় থাকতেন, ওনার নামটা একটু বলতে যাচ্ছি রাসেল ভাই, লাইজু আমার বোনের নাম। তো উনি যে কোনো একটা ভ্যাকেশনে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল প্রপারেই। তো আপু আমাদের বাসায় আসে। তো তখন ওর একটা ছেলে একটা মেয়ে। তো ওদের বয়স আপনার 3-4 বছর এরকমই। ওরা দুজন পিঠাপিঠি। তো রাতের বেলা ঘুমোতে গেছে। ঘুমোতে যাওয়ার পরে রাসেল ভাই ফার্স্ট দিন যেটা আপু নোটিস করলো যে কিছু চুরির আওয়াজ। আচ্ছা। মানে হঠাৎ করে আমাদের বাড়িটা নিচতলা ছিল, মানে একতলা একটা বাড়ি ছিল, বাট অনেক পুরানো এবং অনেক বড়। তো এরপর যেটা হলো, আপু কিছু চুরির সাউন্ড শুনতে পেলো। তো এরপর আপু একটু স্কেয়ার্ড হয়ে যায়, বাট ওদিনকার আসলে জার্নি করে ঢাকা থেকে গেছে, তো টায়ার্ড থাকার কারণে ওইভাবে নোটিস করেনি, মানে ঘুমায় পড়ছে। সেকেন্ড দিন রাসেল ভাই এই জিনিসটা আবার একই টাইমে আবার সে এটা নোটিস করতেছে এবং শুনতেছে। আপু এমন ভাবে ফিল করতেছে যে চুরি সাউন্ড হচ্ছে, সাথে কেউ হয়তো বা উপরে আপনার দৌড়চ্ছে বা নাচলে যেমন একটা ধুম ধুম একটা সাউন্ড হয়, এই টাইপের একটা সাউন্ড হচ্ছে। দেন পরের দিন ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে আপু ঘটনাটা শেয়ার করলো। তো মা আসলে ওইভাবে জিনিসটা করে না। আম্মা বলছে যে তুমি একটু সাবধানে থাকো, আর তোমার ছোট ছোট বাচ্চা, এদের নিয়ে তুমি একটু সাবধানে থাকো, বেশি সন্ধ্যার পরে বা খোলা আকাশের নিচে খুব একটা বেশি বাইরে থেকো না। আচ্ছা। তো থার্ড ডেতে রাসেল ভাই আপনার টাইমটা হচ্ছে 2:30 to 3 AM এরকমের। তো এই টাইমে আপু হঠাৎ করে শুনতেছে চুরির সাউন্ড, সাথে আপনার ঘুঙুরের আওয়াজ, মানে পায়ে ঘুঙুর নাচের সময় যে ঘুঙুরটা পড়ে, এটার মানে সাউন্ড প্রচন্ড প্রকট আকারের সাউন্ড হচ্ছে। তো কিছুক্ষণ শোনার পরে আপু উঠে বসলো। আচ্ছা। বসার পরে মনে হচ্ছে আপুর কাছ থেকে যেটা শুনলাম যে আপনার সাউন্ডটা মনে হচ্ছে আপু ফিল করতেছে যে তার রুমেই সাউন্ডটা হচ্ছে, তার রুম থেকে সাউন্ডটা আসছে। দেন আপু খুব স্কেয়ার্ড হয়ে গেল এবং একটু পরে সে মানে সাউন্ডটা থেমে গেল। আপু দোয়া পড়তেছে। তো এরপর যেটা হয়েছে, আপু শুয়ে পড়লো। শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে মশারি টাঙানো তো রাসেল ভাই, তো মশারি মানে তখন বাইরের যে একটা আমাদের মানে বরিশালে আপনার বাসাটা ছিল এরকমের যে জানলা খোলা থাকলেও সমস্যা হতো না, ঠিক আছে, ওই টাইমটা এরকম একটা টাইম ছিল। তো জানলা খোলা ন্যাচারালি আপনার যেই রাতের বেলা যে চাঁদের আলোটা ওইটার মোটামুটি একটা আছে। তো ওই আলোতে আপু দেখতেছে যে মানে 5-6 বছরের কিছু ছেলে মেয়ে মানে বাচ্চা লাইক আপনার মানে এরকম এদের ছায়া দেখতেছে। আচ্ছা। তো আপু দেখে খুব ঘাবড়ে গেল, ঘাবড়ে যে আম্মাকে ডাকলো, বাট আম্মা শুনতেছে না, দরজা তো সবাই যে যার রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। তো এরপর যেটা হয়েছে, আপু চুপচাপ শুয়ে শুয়ে দোয়া পড়তেছে। কিছুক্ষণ পরে আপু ফিল করতেছে তার খাটের উপরে হয়তো বা কেউ এসে বসছে এবং আমরা একজন আরেকজনকে মুখ থেকে ফু দিলে একটা লাইক বাতাসের মতো একটা ফিল হয় রাসেল ভাই। তো আপু ফিল করতেছে এরকম কেউ হয়তো বা আপুকে মানে এরকম বাতাস দিচ্ছে মুখ থেকে, এরকম একটা দিচ্ছে। তো একটা পর্যায়ে মনে হচ্ছে যেটা পায়ের দিকে বাতাসটা দিচ্ছে। তো আপু যেখান থেকে বাতাসটা আসছে ওইখানে হাত দিচ্ছে। হাত দেওয়ার পরে মানে আপু ফিল করতেছে যে কারো একটা হাত। আচ্ছা। ঠিক আছে, বাচ্চা একটা হাত।
তো এটার পরে আপু অনেক জোরে চিৎকার দেয়, অনেক ভয় পায়। তো সবাই বাসায় একত্রে রাতের বেলা সবাই পরে জড়ো হয়। এরপরে জিনিসটা যেটা ঘটছে, পরের দিন সকালবেলা আমরা হুজুর ডেকে আনি। হুজুর ডেকে আনার পর যেটা হুজুর যেটা বলছে রাসেল ভাই, আমাদের টোটাল বাড়িটা আপনার মানে আমাদের বাড়িতে এরকমের আরো অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর অনেক ঘটনাই আছে। আর হুজুর যেটা বলছে, আমার যে ভাইগনা, আমার আপুর যে ছেলে, ওর নামটা একটু বলতে যাচ্ছি, অনি, ও দেখতে মাশাআল্লাহ ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিল, এখনো সেই স্টিল অনেক সুন্দর, বাট ও ছোটবেলা একটু মোটা গোটা লম্বা ভালো হেলথ ছিল। তো এটার কারণে মানে ওকে নিতে চেয়েছিল বেসিক্যালি। আমরা যেটা জানি রাসেল ভাই, আমাদের মানে জিন দুই টাইপের হয়, একটা ভালো জিন, একটা খারাপ জিন। তো ওর বিষয়টা ছিল একটা মানে খারাপ জিন, একটা আসর ওর উপরে ছিল। পরে এটা হুজুরের মাধ্যমে আপনার দোয়া দুরুদ পরে ঘরটর বন্ধ করে দিয়েছি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে মদর মোল্লা আবার একবার আপনার সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে উপস্থিত হলাম। আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার গলসি থানার কুরকুবা গ্রাম থেকে বলছি। আপনাকে জানাই প্রথমে শুভেচ্ছা। আমার জীবনের ঘটনাটা আমি শুরু করছি আজকে এখান থেকেই। আমি যখন বেশ ছোট ছিলাম, গ্রামের মাঠে বিকালবেলায় খেলাধুলা করতে, যেমন সব গ্রামে খেলাধুলা করে সেইভাবে খেলাধুলা করতে গেছিলাম। খেলাধুলা করে সন্ধ্যের সময় বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর মা আমাকে বললেন, হাত মুখ ধুয়ে নাও, কিছু খেয়ে নাও, নিয়ে গিয়ে পড়তে বসবে। আমি হাত মুখ ধুলাম, কিছু খেলাম। যখন আমি উপরে উঠে যাচ্ছি পড়তে যাব বলে, তখন মা বললেন, পড়তে যাবার আগে তোমার রুমের কাছে যে তালাই পাটিগুলো রাখা আছে ওগুলো একটুকু গুটিয়ে দেওয়ালের কাছে রেখে দাও। আমি মায়ের কথা মতো তালাই পাটিগুলোকে গোটাতে লাগলাম। গোটাতে গিয়ে দেখি একটা সাপ তালাই থেকে বার হলো। সাপটা বার হয়ে নিচের দিকে সরসর করে চলে যাচ্ছে। আমি ওপর থেকে মাকে চিৎকার করে বলছি, মা একটা সাপ সাপ। সাপটা ধপ করে নিচে পড়লো। মা বললেন যে হ্যাঁ, একটা সাপ নিচে পড়লো, তুই তাড়াতাড়ি নিচে নেমে আয়। আমি তাড়াতাড়ি ওপর থেকে নিচে নেমে গেলাম। নিচে নেমে যাবার পরেই দেখি সাপটা আমাদের দাওয়ার কোণে যে বস্তাগুলো রাখা ছিল সে বস্তার কাছে গুটলি পাখি বসে আছে। আমি মাকে বললাম, মা একটা লাঠি দাও। তাড়াতাড়ি লাঠি নিয়ে সাপটাকে আমি আঘাত করতে যাচ্ছি। সাপটা তখন ফনা তুলে নিচে উঠোনের দিকে নেমে চলে গেল। তখন আমার তাকে মারতে সুবিধা হলো। আমি ওকে প্রথমে ওর কোমরের দিকে আঘাত করলাম, তারপরেতে ও তখন মাথা তুলে ফনা তুলে খেলা করছে, মাথায় আঘাত করলাম। এইভাবে আঘাত করতে করতে ওর মুখ দিয়ে রক্ত বার হলো। মুখ দিয়ে যখন রক্ত বার হলো, মা বলেন ছেড়ে দে, ও মারা গেছে। আমি ওকে নিয়ে গিয়ে আমাদের গ্রামের বাইরে যে ক্যানেলটা আছে সে ক্যানেলে পাড়ে নিয়ে গিয়ে ওকে আগুনে পুড়িয়ে দিলাম। যথারীতি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আসার পর মা বললেন, হাত মুখ ধুয়ে নে, দিয়ে পড়তে বসবে যা। আমি পড়তে গেলাম, কিন্তু কি হলো রাসেল ভাই, পড়তে বসে আমার আর পড়ায় মন বসছে না। কেমন যেন একটা আনচান আনচান করছে শরীরটা, মনটা। সাপটা মারলাম, ঠিক আছে, পড়তে বসে আরো পড়ায় মন বসলো না। আমি কিছুক্ষণ বইটাকে এদিক ওদিক করে নাড়া দেওয়ার পর আবার নিচে নেমে আসলাম। মা বললেন, কি হলো, তুই পড়লি না? বললো, না, আমার পড়তে ভালো লাগছে না। আমার দাদিমা বললেন, ঠিক আছে, আমার পাশে বসো। বসে আছি, দাদিমায়ের সঙ্গে বিভিন্ন রকম টুকিটাকি কথাবার্তা বলতে বলতে মা বললেন যে না, রাত হয়ে গেছে, আর গল্প করিস না, খেয়ে নে, খেয়ে নিয়ে ভালো লাগে তো গিয়ে আবার পড়তে বসবি। এই করতে করতে রাত্রি 9টা বাজলো। খাওয়া দাওয়া সেরে আমি যথারীতি ওপরে আমার রুমে চলে এলাম। আসার পর তখন রাত্রি 10টা বাজে। আমি তখন ভাবলাম একবার বইটা খুলে পড়ি। বইটা পড়তে গেলাম, তখন আমার পড়ায় আর মন বসতে লাগলো না। আমি কি করলাম, বইটা গুটিয়ে দিয়ে সকাল সকালে শুয়ে পড়লাম। বিশ্বাস করুন আসেন ভাই, যখন শুয়ে পড়লাম, চোখটা বন্ধ করেছি, আমার মনে তখন এক বিশাল ভয় এবং কেমন যেন একটা সৃষ্টি হতে লাগলো। আর ওই সাপের মুখটা বারবার আমার মনে পড়তে লাগলো।
একবার শরীরটা যেন এখন আনচান করে উঠলো। এইটা করতে করতে কখন যেন আমি ঘুমিয়ে গেছি। ঘুমের ঘরে দেখি একটা বেশ লম্বা লোক, মাথায় টুপি পরা, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পায়জামা পরে আমার সামনে আমাকে বলছে, আমি তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমাকে মারলি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। মারলি, আমার মুখ দিয়ে রক্ত বার করে দিলি, আবার আমাকে পুড়িয়ে দিলি। যখন বলছে তখন আমি ঘুমের মধ্যেই দেখতে পাচ্ছি সেই লোকটার মুখ দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে। কেমন যেন একটা বিভৎস চেহারা। আস্তে আস্তে তার মুখটা যেন সে সাপের মুখের মতো পরিণত হয়ে গেল। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। মানে একই দেখছি, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাবার পরেও সেই লোককে কিন্তু আমি সচ্চক্ষে দেখতে পাচ্ছি, সাপের মতো মুখ নিয়ে অনর্গল গল গল করে রক্ত পড়ছে, আর আমাকে বলছে, তোকে আমি ছাড়বো না। তুই যে আমার ক্ষতি করলি, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, কেন তাহলে তুমি আমাকে ক্ষতি করলি? আমি তো বেশ চলে যাচ্ছিলাম। আমি বুঝতে পারলাম না। এই বলতে বলতে কখন যে ভোর হয়ে গেছে আমি বুঝতে পারিনি। ফজরের আজান দিল, তখন কিন্তু আর আমি সেই লোকটাকে দেখতে পেলাম না, কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপরে আমার যেন কেমন আবার একটা মনটাকে দুর্বল হয়ে যেতে যেতে চোখটা বন্ধ করেছি, কখন যেন আবার ঘুমিয়ে গেছি। যেহেতু সারা রাতের এই বিভৎস স্বপ্ন দেখার পর আমার শরীরের মধ্যে কেমন যেন একটা অলস ভাব এসেছিল। আমার ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছি। মা সকালবেলায় আমাকে উঠাচ্ছেন, মদন ওঠ, চল মুখ হাত ধুয়ে চা খেয়ে নে। কিন্তু আমি উঠছি না। এই দেখে মা যখন আমার শরীরে হাত দিয়ে আমাকে নাড়া দিয়ে উঠাতে লাগলো, তখন মা দেখলেন যে আমার সারা শরীরটা কেমন গরম হয়ে গেছে। মা বলছেন, এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, তোর শরীরে জ্বর এসেছে। জ্বরের মতো মনে হচ্ছে, ওঠ ওঠ ওঠ। তা আমি উঠতে পারছি না, মনে হচ্ছে আমার সারা শরীরে যেন কেমন একটা ব্যথা অনুভব করছি। মা আমাকে উঠতে বললেন, আমি বললাম চলো যাচ্ছি। তো আমি উঠতে গিয়ে আবার কেমন যেন একটু আলসে মতো শরীরটাকে নিয়ে আবার বালিশের মধ্যে পড়ে গেলাম। তো মা তখন বললেন, আয় আমাকে ধরায়, ভালো ছেলে, রাতের বেলায় শুতে এলি, রাতের মধ্যে কেমন করে যেন জ্বর বাঁধালি, চল মুখ হাত ধুয়ে নে, কিছু খেয়ে নিয়ে তোর ডাক্তার দাদুর কাছে ওষুধ নিয়ে আসবি। পাড়ার ডাক্তারবাবু আমার হোমিওপ্যাথি ওষুধ দিতেন, সম্পর্কে দাদু হন। তো আমি বললাম, মা আমি যেতে পারবো না। তো আমার ছোট ভাইটিকে মা বললেন, তুই গিয়ে তো দাদুকে ডেকে নিয়ে আয়। তো আমি কিছু চা খেয়ে বসে আছি, শরীরটা যেন প্রচন্ড ভারী এবং গরম, সারা শরীরে প্রচুর ব্যথা অনুভব করছি। ডাক্তার দাদু আমার হাত দেখে, চোখ মুখ দেখে বললেন, ঠিক আছে আমি ওষুধ দিচ্ছি, কমে যাবে। ওষুধ যথারীতি সারাদিন খেলাম, কিন্তু কোনো পরিবর্তন আর হলো না। দাদি করলেন কি, বললেন যে না, এই ছেলের যখন জ্বর ছাড়ছে না, তো বিকালবেলায় আমাকে নিয়ে আমাদের গলসি বাজারে একটা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন। ডাক্তারবাবু আমাকে যথারীতি দেখে ওষুধ দিলেন। আমি সেই ওষুধ নিয়ে এসে খেলাম, কিন্তু জ্বর আমার কমছে না। আমি যতদিন এই জ্বরটা নিয়েছিলাম, রাতে যতবার ঘুমাতে যাই ততবার শুধু ওই মুখ আর ওই আমাকে আমার কাছে শরীরের মধ্যে যেন আকৃষ্ট করে ধরে, আর বারবার ওই মুখটা আমি দেখতে পাই। আমাকে বলে, কেন তুই আমাকে মারলি, কেন তুই আমাকে আঘাত করলি, আমি তো কি ক্ষতি করেছিলাম? আর আমি লাফিয়ে লাফিয়ে উঠিয়ে কাঁদতে লাগলাম ভয়ে। রাত্রে তখন আমার মাকে বললাম, মা আমি একা শুতে পারবো না। বলছে, কেন, কি হয়েছে? বলছে, আমি এরকম কেমন একটা ভয় দেখছি। এই করতে করতে 7-8 দিন কাটলো। যখন জ্বরও কমলো না, প্রতি রাতে আমি যখন ভয় দেখি, আমার কেমন যেন শরীরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমার দাদিমা করলেন কি, উনি মগরিবের নামাজ পড়ে কুল পরে পানি দিলেন, কিন্তু কিছু একটা যেন শরীরের মধ্যে একটু অনুভব হলো, কিন্তু কোনো ফল হলো না। এই করতে করতে দিন 10 কেটে গেল। শরীর নিয়ে একদম তনছট হয়ে পড়েছি। প্রতি রাতে শুতে যাই, প্রতি রাতে শুধু ওই মুখ এবং বিভিন্ন ভাবে আমাকে আকৃষ্ট করে আমার সারা শরীরকে নিয়ে দলমাল করে দেয়। আমি ভাবতে পারি না যে আমার কি ঘটে যাচ্ছে। তখন আমার দাদিমা, উনি আমার পাশের গ্রামে একজন রোজা জাতীয় ছিলেন, তাকে আমরা সম্পর্কে নানা বলতাম, ওনাকে ডেকে পাঠালেন। উনি বিকালবেলায় এলেন, আসার পরে আমাকে দেখে বললেন যে, হ্যাঁ গো, এ কি ঘটেছিল? এই ছেলের তো কিন্তু ভালো অবস্থা নয়, এর শরীরে তো জিনের আশ্রয় হয়েছে। বলছে, তাই? বলে, হ্যাঁ। তখন আমার দাদিমাকে ওই নানাজি ভাবি বলে ডাকতেন। বল, ভাবি তুমি কালকে জাফরান আর কিছু কিছু জিনিস এবং একটা ভালো রূপোর তাবিজ আনিয়ে রাখবে।
ছেলেকে জিনের আশ্রয় হয়েছে। এই বলে উনি চলে যাচ্ছেন বাড়ি। যেতে যেতে রাস্তায় যে বিশাল ঘটনা ঘটলো ওনার সঙ্গে, সেটা উনি এসে তারপর দিনে বললেন, ভাবি আমি কাল যখন বাড়ি যাই, আমাদের ওই কোণের রাস্তাটাতে যাবার সময় আমি দেখতে পাই প্রচুর ফৌজ বলতে যুদ্ধের মতো যেমন ধেয়ে আসছে। প্রত্যেকের মাথায় সাদা টুপি এবং সাদা পাঞ্জাবি পরা প্রচুর লোক। তারা প্রত্যেকে আমাকে ঘিরে ধরে বলল যে ও আমাদের ক্ষতি করেছে, ওকে আমরা ছাড়বো না, তুমি ওর কোনো তদবির করো না, ওকে আমরা শেষ করে নিয়ে যাবো। আমি বললাম না, নানাজি বলছেন পুরো গল্পটা, না না, ওকে কোন রকম আমি মারতে দেবো না, ওর কোনো আঘাত আমি কোনো ক্ষতি আমি করতে দেবো না, তার জন্য যা কিছু করার আমি করব। এই বলে নানাজি নাকি নিজের গা বন্ধ করে তারপরে উনি বাড়ি ফিরলেন। পরের দিন এসে নানাজি সমস্ত ঘটনাটা বললেন এবং ঘটনা বলার পরে সেই জাফরান এবং যা যা ছিল তাই দিয়ে একটা রূপোর তাবিজ করে আমার হাতে যখন বেঁধে দিলেন, আমার শরীরটা যেন হালকা একটু অনুভব হলো। তারপর রাতে ঘুমাতে গেলাম, ঘুমাবার পরে শরীরটা যেন আর একটু স্বস্তি বোধ করতে লাগলাম। এইভাবে 7-8 দিন পরে আমার শরীর থেকে সেই অশুভ শক্তিটা কেটে গেল। জিন আর আমি দেখতে পাইনি। কিন্তু কি জানেন, সব থেকে বড় ঘটনা হলো যে আজও পর্যন্ত আমি কোনো কারণে মাঠে ঘাটে রাস্তায় সাইকেলে গেলে সাপ কিন্তু আমি দেখতে পাই, তারা কিন্তু আমার কোনো ক্ষতি করে না। এইভাবে সাপ আজও আমার জীবনে কখনো আমাকে ছেড়ে যায়নি। জানি না আমার এই অদৃশ্য ক্ষমতার সঙ্গে এই সাপের কি মিল আছে। আমার ঘটনাটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি আজকে আপনাদের কাছে যে ঘটনাটি উপস্থাপনা করব সে ঘটনাটি সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালার 10 জনের একটি অভিজ্ঞ অভিযাত্রী দল স্কি করার জন্য বেরিয়েছিলেন। দলের নেতা ছিলেন ইগোর দিয়ালভ। যাত্রাপথে একজন অসুস্থ হয়ে ফিরে আসলেও বাকি 9 জনের মধ্যে 7 জন পুরুষ ও 2 জন নারী ছিলেন। সেই 9 জন দুর্গম পাহাড়ের দিকে এগিয়ে যান। তাদের লক্ষ্য ছিল গোরা ওডুটন পাহাড়ে পৌঁছানো। স্থানীয় মনীষী উপজাতিদের ভাষায় যার অর্থ সেখানে যেও না। 1 ফেব্রুয়ারি তারা ঢালে তাঁবু ফেলেন। এরপর থেকে তাদের ফোনে আর কোনো খবর পাওয়া যায়নি। নির্ধারিত সময়ে তারা ফিরে না আসায় উদ্ধারকারীর দল পাঠানো হয়। তারা যখন দিয়াতলভদের ক্যাম্পে পৌঁছান, যা দেখেন তা ছিল কল্পনাতীত। ভিতর থেকে তাঁবুটি কাটা ছিল। অভিযাত্রীদের তাঁবু ভেতর থেকে ধারালো ছুরি দিয়ে কাটা ছিল। অর্থাৎ তারা এতটাই আতঙ্কিত ছিলেন যে দরজা খোলারও সময় পাননি, তাঁবু ফেরে বেরিয়ে গেছিলেন। হিমাঙ্কের নিচে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। তারা জুতো বা গরম কাপড় ছাড়াই বেরিয়ে গিয়েছিলেন। কারো গায়ে ছিল কেবল অন্তর্বাস। পাহাড়ের নিচে বনভূমির কাছে প্রথম 2টি দেহ পাওয়া যায়। তাদের হাতের আঙ্গুলের চামড়া ছেঁড়া ছিল। যখন তারা পাগলের মতো গাছে ওঠার চেষ্টা করছিলেন,
সবচেয়ে রহস্যময় ছিল মৃতদেহগুলোর অবস্থা। পরে যখন বাকি দেহগুলো উদ্ধার করা হয় তখন চিকিৎসকরা একদম স্তব্ধ হয়ে যায়। কয়েকজনের হাড় এমনভাবে গুঁড়ো হয়ে গেছিল যা কেবল কোনো বড় গাড়ি দুর্ঘটনার ফলেই সম্ভব। কিন্তু বাইরে থেকে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। লুদমিলা ডুবিনিনা নামে এক তরুণী জিহ্বা এবং চোখ উপড়ানো ছিল। মৃতদেহগুলোর পোশাকে উচ্চমাত্রায় রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা পাওয়া গিয়েছিল। উদ্ধারকারীরা জানিয়েছিলেন মৃতদেহগুলোর গায়ের রং অদ্ভুত কমলা বা তামাটে হয়ে গেছিল। আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সেদিন ঠিক কী ঘটেছিল। কিছু প্রচলিত ধারণা হলো বিজ্ঞানীরা বলেন তুষার ধস হয়েছিল, কিন্তু তাঁবু যে ঢালে ছিল সেখানে ধসের সম্ভাবনা ছিল খুবই কম। বাতাসের বিশেষ গতির কারণেও এমন হতে পারত। এমন শব্দ তৈরি হয়েছিল যা মানুষের মনে তীব্র আতঙ্ক ও পাগলামি সৃষ্টি করে। অনেকে মনে করেন সোভিয়েতের ইউনিয়ন সেখানে কোনো গোপন ক্ষেপণাস্ত্র বা পরমাণু পরীক্ষা চালিয়েছেন। আমার নেক্সট ঘটনাটা ছিল 3 বন্ধুকে নিয়ে। ঘটনাটি ঘটেছিল 3 বন্ধু আসিফ, তন্ময় আর সায়েমকে নিয়ে। তারা সবাই ছিল রোমান্স প্রিয়। কুষ্টিয়ার এক প্রত্যন্ত গ্রামে সায়েমের নানা বাড়িতে বেড়াতে গিয়ে তারা জানতে পারে ওপাশের জঙ্গলের গভীরে থাকা এক পরিত্যক্ত নীলকুঠির কথা। স্থানীয়রা বলে ব্রিটিশ আমলে এক নিষ্ঠুর নীলকর সাহেব সেখানে তার স্ত্রী আর ভ্রাতৃদ্বয় নিয়ে মারা যান। কিন্তু গ্রামবাসী আজও রাতে সেখানে পিয়ানোর শব্দ আর অমানসিক আর্তনাদ শুনতে পায়। 3 বন্ধু ঠিক করলো তারা এক অমাবস্যার রাতে সেই কুঠিতে তাঁবু ফেলবে। গ্রামের বৃদ্ধ মোবারক চাচা তাদের সাবধান করেছিলেন, বাবা ওখানে যাস না, ওখানে বাতাস কথা বলে, মাটি মানুষকে গিলে খায়। কিন্তু তারা শুনল না। তারা রাত 11টার দিকে ঘন জঙ্গলের ভেতর দিয়ে সেই বিশাল জীর্ণ প্রাসাদে পৌঁছালো। চাঁদের আলোয় নীলকুঠিটাকে মনে হচ্ছিল কোনো দানবের কঙ্কাল। চাঁদের আলোয় নীলকুঠিটাকে মনে হচ্ছিল কোনো দানবের কঙ্কাল দাঁড়িয়ে আছে। চারিদিকে ঝোপঝাড় আর বট গাছের শিকড় দেয়াল ফেটে ভিতরে ঢুকে গেছে। কুঠির বিশাল হলের এক কোণে তারা তাঁবু খাটালো। হঠাৎ রাত 1টার দিকে সায়েম খেয়াল করলো হলের একদম উপরের তলায় একটা বাতি জ্বলছে, কিন্তু সেখানে তো বিদ্যুৎ নেই। আর তারা ভাবলো হয়তো কেউ মশারি বা টর্চ জ্বালিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই শোনা গেল এক অদ্ভুত শব্দ, খটখট খটখট। কেউ যেন কাঠের মেঝেতে ভারী বুট বা জুতো পরে পায়চারি করছে। আসিফ হাসার চেষ্টা করে বলল হয়তো ইঁদুর। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হলের ঠিক মাঝখানে থাকা ধুলোবালি মাখা একটি পুরনো আয়নায় তারা যা দেখলো তাতে তাদের রক্ত একদম হিম হয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে তাদের ঠিক পেছনেই একজন লম্বা চওড়া সাহেব দাঁড়িয়ে আছে, যার মুখটা ঝলসানো এবং চোখ দুটো রক্তবর্ণ। কিন্তু বাস্তবে পেছনে ফিরতেই দেখা গেল কেউই নেই।
হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল পুরো ঘরে। সায়েম চিৎকার করে উঠল। দেখা গেল তার ঘাড়ের নিচে 3টে গভীর আঁচড়ের চিহ্ন, যার টাটকা রক্ত বের হচ্ছে। অথচ সেখানে কোনো প্রাণীই ছিল না। তারা পালানোর জন্য তাঁবু ফেলে জৌড়ে দৌড় দিল সদর দরজার দিকে। কিন্তু অবাক কাণ্ড যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেখানে এখন কেবল একটা নীলের দেয়াল রয়েছে। তারা আটকা পড়ে গেল। হঠাৎ দোতলার বারান্দা থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। হাসিটা মানুষের নয়, যেন কোনো ধাতব বস্তুর ঘর্ষণের শব্দ। উপর থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তে লাগলো। বাঁচতে তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলো, যদি কোনো জানালা পাওয়া যায় সেই জন্য। কিন্তু প্রতিটা রুমের ভেতর থেকে শোনা যাচ্ছিল গোঙানির শব্দ। একটা ঘরের দরজা আধ খোলা ছিল। তন্ময় কৌতূহল বশত ভেতরে টর্চ মারল। সে দেখল সিলিং থেকে সারিবদ্ধভাবে কয়েকটা মানুষের কঙ্কাল ঝুলছে, আর সেগুলো নড়ছে। হঠাৎ একটা অদৃশ্য হাত তন্ময়ের পা ধরে হ্যাচকা টান দিল। সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। আসিফ আর সায়েম তন্ময়কে টেনে নিয়ে এক কোণে জড়ো হলো। তখন রাত 3টে বাজে। হঠাৎ কুঠির চারপাশের দেয়ালগুলো কাঁপতে শুরু করলো। দেয়াল থেকে ভেসে আসতে লাগলো শত শত মানুষের আর্তনাদ। সাহেব, আমাদের ছেড়ে দিন, আমাদের নীল চাষ করতে পারবো না। তারা বুঝতে পারলো তারা অতীতে ফিরে গেছে। সেই মৃত নীলকার আর তার অত্যাচারিত কৃষকদের অতৃপ্ত আত্মা তাদের ঘিরে ধরেছে। হঠাৎ অন্ধকার থেকে সেই ঝলসানো চেহারার সাহেবটি বেরিয়ে এলো। তার হাতে ছিল একটা চাবুক। সে আসিফের দিকে এগোতে লাগলো। আসিফ তার পকেট থেকে বিপদে পড়ার ভয়ে রাখা একটা ছোট ধর্মীয় পবিত্র গ্রন্থ বের করে জোরে জোরে পাঠ করতে শুরু করলো। সাথে সাথেই সেই সাহেবটি এক বিকট চিৎকার দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পুরো প্রাসাদ যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। পরের দিন সকালে গ্রামের মানুষ জঙ্গলের ধারে 3 জনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের শরীর ছিল বরফের মতো ঠান্ডা। জ্ঞান ফেরার পর তন্ময় আর কোনোদিন কথা বলতে পারেনি। সে চিরতরে বোবা হয়ে গেছে। সায়েমের শরীরে সেই আঁচড়ের দাগগুলো আজও শুকায়নি। প্রতি অমাবস্যায় সেগুলো দিয়ে রক্ত পড়ে। গ্রামের মানুষ আজও সেই নীলকুঠির দিকে তাকাতে ভয় পায়। আজও নাকি সেখানে রাত হলে নীলকার সাহেবের বুটের শব্দ শোনা যায়। আর সেই ভাঙা আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় 3টি ছায়া মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। তো এই ছিল আমার ঘটনা। রাসেল ভাইয়া, লিসেনার্স, আজকের এই ঘটনাগুলো এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ঘটনাগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়ে উপস্থিত হই প্রতিদিন রাত 10টায়। এবং এই চ্যানেলটিতে আপনারা পাবেন প্রতিদিন আরজে রাসেল ভাইয়ের কণ্ঠে ঘটনা। আরজে রাসেল ভাইয়া তো ঘটনা প্রতিটাতে বলবেই, কেননা ভূত এফএম আর তিনি থাকবেন এটা হয় না। আমরা ডক্টর আলিফ, তারপরে আফরান ভাইয়া, বাবু ভাইয়া, সবার কণ্ঠে কিন্তু ঘটনা কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে বলি। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।